ধান নিয়ে কোনো কথা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার এটা জাদু মন্ত্রে মানে মেরে ফেলতেছে ভাই। আমি মৃত্যু এখন আসমান কাঁপে না, এখন আসমান কাঁপে না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাদ হাফিজ। পরিচয় করে দিই, আজকে যারা আমন্ত্রিত অতিথি আমাদের সাথে রয়েছেন আলোচনার জন্য। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি বিএনপি দলীয় সাবেক এমপি এবং আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং রয়েছেন জনাব মাহবুব আজিজ, তিনি সাংবাদিক ও কলামিস্ট, এবং কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, ব্যারিস্টার আল মামুন রাসেল, তিনি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করে দিই। আলোচনা শুরু করি। আজকে আমরা টপিক ঠিক করেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন। আমাদের ঠিক পাশের যে বাংলা অঞ্চল, সেই জায়গাটায় আমরা শুরু করতে চাই ঠিক এইভাবে যে আমাদের সীমান্ত যে এলাকা, পাপি আপা আপনার বাড়িও সীমান্ত এলাকায়, মাহবুব আজিজ ভাই আপনার বাড়ির ঠিক কোন জায়গায় আমি ময়মনসিংহ, আচ্ছা কাছাকাছি হবে, সীমান্তের কাছাকাছি দিক আছে, আবার সীমান্ত তো আছে ময়মনসিংহে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন হলো, সেখানে সেই ফলাফলে দেশের দক্ষিণ পশ্চিমের সাতক্ষীরা থেকে শুরু করে উত্তরে মেহেরপুর 2 আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আসনগুলোতে জয় পেয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সীমান্ত থেকে কিছুটা ভেতরে খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনাতে আমি আজকে খেয়াল করছিলাম, মানে এই সব এলাকাতেও তাদের দখল মোটামুটি। তারপরে সীমান্ত বরাবর যত উত্তরে যাবেন আপনি, রাজশাহী 1, চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন, আপা আপনার বাড়ির এলাকা, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামে অনেক আসনেই তাদের বিজয়। জামায়াত ইসলামের জোট যেসব এলাকায় জিতেছে সেগুলো ভারতের পশ্চিমবঙ্গ আর কিছুটা আসামের সীমান্তবর্তী অঞ্চল। ঠিক সীমান্তের ওই পারে ইসলামী রাজনৈতিক, এই পারে হচ্ছে ইসলামী রাজনৈতিক দলের প্রভাব, ঠিক ওই পারে হিন্দুত্ববাদী দলের প্রভাব আমরা দেখলাম। এই যে বিধানসভা নির্বাচন, সেখানে একদম সীমান্ত ঘেঁষা এই সব জায়গায় বিজেপির দখলে। তো প্রশ্ন হচ্ছে যে এই দুটি ধরেন যে ইসলামী দল, আবার ওদিকে হিন্দুত্ববাদী দল বিজেপি, তাদের দখল, এখানে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন। একই সাথে দুই দেশের রাজনীতিতে প্রভাব পড়লেও রাষ্ট্রীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা, এটি ভবিষ্যতে কেমন প্রভাব পড়তে পারে, এটি নিয়ে আপনি যদি আপনার মতামত দেন। জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, প্রতিবেশী তো আসলে বদলানো যায় না, এবং আমাদের বাংলাদেশের যে ঐতিহাসিক পরম্পরা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতায়, সেখানে ভারত যেমন একটা খুব গুরুত্বপূর্ণ সত্য, পশ্চিমবঙ্গ তো আরও বেশি আমাদের সাথে বাংলাভাষী অঞ্চল, বাংলাদেশের নানান রকম কিছু সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনেক বিরোধ যেমন রয়েছে, অনেক সাযুজ্যও আছে, অনেক দেনা পাওনা ইত্যাদি অনেক পুরনো বিষয়গুলো রয়ে গেছে। কিন্তু এই যে সাম্প্রতিক যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, যে দুই প্রান্তেই আসলে সাম্প্রদায়িক রাজনীতির যে উত্থান, এবং সেটা কিন্তু ভারতে বাংলাদেশের যে উত্থান তার আগেই ঘটে গেছে, এবং 2011 সাল থেকে যে ধারাবাহিক উত্থান ভারতে হলো, সেটার পশ্চিমবঙ্গে এই অবস্থায় পৌঁছাবে এটা হয়তো 10-15 বছর আগেও কারো চিন্তার বাইরে ছিল। বিশেষ করে 80 দশক, 90 দশক বা 70 দশকে এই পশ্চিম বাংলায় যে বামফ্রন্টের জোয়ার আমরা দেখেছি, সেই বামফ্রন্টের এইরকম পতন, আদর্শবাদী রাজনীতির পতন হবে, সেখানে কংগ্রেস শুরুতে জায়গা করে নিল, এবং তারপর প্রথমে বোধহয় 3টি 7টি এরকমভাবে আসন বিজেপি আসন নিল, এবং এবার তো ভূমিদশ বিজয়। এবং সবচেয়ে যেটা চোখে পড়বার মতো, সাধারণত জয়ী হবার পর কিন্তু নেতাদের এক ধরনের আশ্বাসবাণী শোনা যায় যে সকলকে নিয়ে আমরা এগোবো, এটা এক ধরনের মার্জিত বক্তব্যের একটা পরম্পরা বয়ে এসেছে। এইবার আমরা দেখলাম শুভেন্দু বাবু, যিনি
পরিষ্কার বলছেন আমি শুধু হিন্দুদের ভোটে জয়ী হয়েছি। এই রকম কথাবার্তাকে আমরা কি পশ্চিমবঙ্গীয় ট্রাম্প বলতে পারি? তার আচরণগুলো মানে তিনি যা বলছেন সামনে হয়তো কাউকে তিনি দেখছেন না, এবং তিনি এমনভাবে কথা বলছেন যাতে এক ধরনের রাজনৈতিক আগ্রাসী উক্তি করছেন। ঠিক তার অবস্থান থেকে এই কথাগুলো যুক্তিসঙ্গত যেমন মনে হচ্ছে না, সময় উপযোগীও মনে হচ্ছে না। এখন বলতে পারেন যে আমাদের এই দেশেও তো অন্তর্বর্তী সরকারের সময় ভারতীয় আধিপত্যবাদের নামে নানান রকম কথাবার্তা বলা হয়েছে, সেটা কিন্তু সরকারি পর্যায় থেকে এত বেশি হয়নি তো বটেই। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা বলেছেন বটে, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক সরকারের অংশ ছিলেন না। আমাদের কোনো রাজনৈতিক সরকার কখনোই এইভাবে কথা কিন্তু বলেননি, যেটা খুবই অযৌক্তিক এবং অশোভন বলে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে যেটা করবার মতো এবং দেখবার মতো বিষয়টা হচ্ছে, আমাদের নবনির্বাচিত যে রাজনৈতিক দল, তাদের কোনো নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেউই কিন্তু কোনো রকম কুরুচিপূর্ণ বক্তব্য রাখেননি। তাতে আমাদের বাংলাদেশের মানসিকতাটা রাষ্ট্রীয়ভাবে বোঝা যাচ্ছে যে ওই দেশে যাই হোক না কেন, সেই রাজ্যে যাই হোক না কেন, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে। তো সেইটা যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, কিছু কিছু জায়গায় কিন্তু আপনার এই রকম কথাবার্তা হবে যে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আমার আলুটা নিয়ে আমি পুড়িয়ে ফেলি, এটা আমাদের দেশেও আছে। এবং এইখানে অনেক রকম তথ্যপত্রও দেওয়া হচ্ছে যে আমরা আমাদের এখানে ওখানে এটা করলে আমরা এখানে করব না কেন। অলরেডি বোধ হয় 51 লাখের মতো ভোটার বাদ দেওয়া হয়েছে, 91, এবং সেখানে 51 বোধ হয় হিন্দু, বাকিটা মুসলিম, অর্থাৎ 91কে বলা হচ্ছে বাংলাদেশি ভোটার। এই যে কথাটি তোলা হচ্ছে, হ্যাঁ, অনুপ্রবেশকারী বলা হচ্ছে, এবং বলা হচ্ছে এদেরকে পুশ ব্যাক করা হবে। তো এই সমস্ত সত্য যদি সামনে চলে আসে, তখন কিন্তু বাংলাদেশের সরকারের জন্য এটা একটা অগ্নি পরীক্ষার বিষয় হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার আসবো। আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আমাদের আরেক গেস্ট, ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছেও ঠিক একই প্রশ্ন। সীমান্ত এলাকায়, যে আপনার নিজের বাড়ি সীমান্ত এলাকায়, তো ওই সীমান্ত এলাকায় ধরেন এই পাশে ইসলাম মানে ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের এক ধরনের এইবারের ভোটে আমরা যেভাবে দেখলাম, আবার ওই পাশেও ঠিক তাই, বিজেপির ব্যাপকভাবে মোটামুটি সীমান্ত এলাকায় সব। এটা কি কাকতালীয়, নাকি এটা সুনির্দিষ্টভাবে বহুদিনের মানুষের মাথার মধ্যে কোনো আদর্শ চিন্তা চেতনা ভারতীয় পক্ষের বা বাংলাদেশের পক্ষের, মানে কিভাবে এটা কি কাকতালীয় নাকি? এখানে হয়েছে কি, আপনি যে সাতক্ষীরা যেটা শুরু করলেন, আপনি সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যে আসলেন, এবং নওগাঁয় 2টো সিট, তো এই পর্যন্ত এখানে হয়েছে কি, এগুলি একবারে সীমান্ত নিকটবর্তী এলাকা, এবং যশোরও, এবং এইখানকার অধিকাংশ মানুষ দেখবেন এপার ওপার রাস্তার এরকম একটা, এবং অধিকাংশ বাংলাদেশে যারা আছেন ওরা মাইগ্রেটেড পিপল। কিন্তু ওই যখন ভারতবর্ষ ভাগাভাগি হয়েছে তখন দেখা গেছে মুসলিমরা বিশেষ করে হিন্দুদের সাথে ওই সম্পত্তির বিনিময় করে হিন্দুরা ওপাশে চলে গেছে, ওপাশের মুসলমানরা এখানে আসছে, এবং ভারতীয় মুসলমান যারা বাংলাদেশে মাইগ্রেট করে আসছেন তারা কিন্তু প্রচণ্ডভাবে এই ভারতের যে আগ্রাসী মনোভাব, এই অ্যাটিটিউডের বিরুদ্ধে, এবং তারা ওখানে ধর্মীয় স্বাধীনতা পায়নি, কথা বলার অধিকার পায়নি, তারপর সম্পত্তি বেদখল, হিন্দু মুসলিম রাইট বাঁধে, স্বাভাবিক এই সমস্ত কারণে ওদের কিন্তু একটা ধর্মান্ধতা এবং ধর্মীয় অনুভূতিটা একটা, মানে ধর্মীয় সংগঠনের প্রতি ওদের ব্যাপক একটা মানে আগ্রহ কিন্তু আছে। আমি বর্ডার অধ্যুষিত এলাকা, ওই সাতক্ষীরার আশাশুনি গেছি, বাগেরহাটে গেছি, চুয়াডাঙ্গা, জীবননগর, সব মিলায় মিশায় আমার যেটা অভিব্যক্তি, এটা গেল এদিক। আর এইদিকে আপনি যেটা বললেন যে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এবং নীলফামারী, লালমনিরহাট ওদিকে আছে, নীলফামারী পর্যন্ত, এইখানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ফার্স্ট সেকেন্ড হয়, থার্ড হয় বিএনপি, ফোর্থ হয় জামাত। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বাদ দিয়ে ফোর্থ ফার্স্ট। এখানে কিন্তু সরকারি পোলারাইজেশন, যে সিট ভাগাভাগির ব্যাপারে ইউনূস সরকারের সাথে জামাত ইসলামের যে 80টা তালিকা ভুক্তের ভিতরে যে সেটআপ প্রশাসনিক, এবং এটা হচ্ছে সেই সেটআপের অংশ। এটা নরমাল ছিল না, মানে ভোটে হয় না, এটা আমি নরমাল কোনোভাবেই আসি নাই। আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, যদি আপনি ভোটের যে একটা অভিজ্ঞতা, ভোটের যে একটা রেশিও দেখেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরা সবাই কি ভোট দিতে গেছে?
আচ্ছা, ভোট যদি দিয়ে থাকে, এরা সব আওয়ামী লীগকে ভোট, জামাতকে ভোট দিয়ে দিল, কি পোলারাইজেশনে দিল? কারণ এরা আওয়ামী লীগের দোসর সবাইকে না, সেই অভিযুক্ত ভাগাভাগি করছে। কারা করেছে? বিএনপি আর জামাত? বিএনপি আর জামাত করেনি, এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা এজেন্ডা ছিল ভাগ করে দিয়ে যে একটা গেছে। বৃহৎ শক্তিশালী ভোটের আনুপাতিক হারে আসা একটা জামাত ইসলামকে বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করবে। কিন্তু সেটা সীমান্ত এলাকায় কিভাবে আসলো? সীমান্ত এলাকায় ওরা সেকেন্ড পজিশন অধিকাংশ জায়গাতেই, আমাদের ওইটুক বাদ দিয়ে আগে থেকেই। আচ্ছা, তো এখন থার্ড পজিশনটা তো চাবে না, সেকেন্ড যেটা সেটাই তো যাবে। তো সেকেন্ডটাই দাবি করছে, সেইভাবে প্রশাসনিক সেট আপ। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলারটা, চুয়াডাঙ্গাটা, এইটা আমি যেটা জানি, মেহেরপুর, ওইটা Right. কুষ্টিয়াটা, সাতক্ষীরাটা, জি। এইটুকু আমার নলেজের ভিতর আছে। জি। ঠিক আছে, এইটুকু আমি যেটা জানি। এবং আমার কাছে একটা সাংবাদিক তালিকাও দিছিল ৮০টার তো 4 নাম্বারটা চাপাই। তো এইখানে হচ্ছে কি সব জায়গায় সেকেন্ড ছিল তারা। বাংলাদেশের ভোটের যে রেজাল্ট তাতে সেকেন্ড জামাত ইসলাম, আর থার্ড হচ্ছে আওয়ামী লীগ আমাদের এইটুকের ভিতরে, উত্তর দক্ষিণবঙ্গের মধ্যে। আচ্ছা। ওই রংপুর বিভাগটা বাদ দিয়ে। তো চাইলে তো সেকেন্ডটাই নেগোশিয়েট করবে, থার্ডটা কিভাবে আসে, ফোর্থটা কিভাবে আসে? আর থার্ড ফোর্থ তো ওইদিকে চলে গেছে রংপুর বিভাগের ভিতর। তো এটা যাই হোক হলো, এখন আমি ব্যক্তিগতভাবে মানে উগ্রপন্থী, মৌলবাদী, ধর্মভিত্তিক রাজনীতি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ আমি মনে করি যে একটা দল থাকবে, যেই দলে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থাকবে এবং তাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু আমি স্বর্গেরও দাবিদার হব যে আমি স্বর্গ দেওয়ার এখতিয়ার আমার আছে, আবার নরক দেওয়ার এখতিয়ারও আমার আছে, আবার বেহেশত দেওয়ারও আছে, আবার দোজক দেওয়ারও আছে। এই প্রতিশ্রুতির ভিতরে এবং এই ধর্ম নিয়ে রাজনীতিটা আমি একবারে ছোট্টবেলা থেকে আমি ভীষণভাবে অপছন্দ করি। সেই হিসেবে আমি বিজেপির রাজনীতিটা অপছন্দ করি। এবং আপনি দিল্লিতে যে দেখবেন মুসলমানদের গরু খাওয়া নিষিদ্ধ, আইন পাশ করছে সেখানে। এবং মুসলমানরা যদি গরু জবাই করে তাহলে তাদেরকে জেল জরিমানা পর্যন্ত বিধান রাখছেন এই মোদী সরকারই। তাহলে মানুষের খাওয়ার উপরে কি জাত থাকে? এই যে খাওয়ার উপর একটা করে দিল। পশ্চিমবঙ্গের সবসময় অ্যাটিচিউডটা আমি পর্যালোচনা করে দেখছি, এখানকার সরকারের যেটা আছে তার সরকারের বাইরে একটা পছন্দ অলওয়েজ পশ্চিমবঙ্গের। এখানে আপনি দেখেন সিপিএম ছিল, জ্যোতি বসু, বুদ্ধদেব গুহ, দীর্ঘদিন থেকে তারা কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে কংগ্রেসের সঙ্গে মমতার বনিমারা না হতে কংগ্রেসের তৃণমূলে মমতা যখন আসলেন, মমতাকে সবাই কিন্তু স্বাগত জানালো। এবং আমি চিকিৎসা পারপাসে 2-4 বছর আগে অনেক সময় ইন্ডিয়াতে গেছি। তা আমি হিন্দুদেরকেও জিজ্ঞেস করছি যে আপনারা কাকে ভোট দেন? বলে আমরা মমতা দিদিকে দিই। কেন দেন? বলে খাওয়া নিয়ে যারা জাত করে, খাওয়া নিয়ে যারা সমাজ তৈরি করে, তো এই দলকে কেন ভোট দেবো আমরা? হচ্ছে বিজেপিকে। গরুর মাংস ওদের খাওয়া যাবে না, আমাদের বলবে তোরা খাসি খা। সেই খাওয়া নিয়ে যারা আলাদা করে এখন তো তারা সেই দলকে এখন এই দলে ভোট দেয়নি। আপনি যত কথাই বলেন, এইটা একটা কনস্পিরেসি নির্বাচন ওই দেশে হয়েছে। এবং আপনি খুব ভালো করে দেখেন, আমি চোখ অপারেশন করতে বাংলাদেশের গেছিলাম, মতোই বাংলাদেশের মতো। কারণ বুদ্ধিটা তো মোদিরই। অন্তর্বর্তী সরকার 15 বছর মোদি যেভাবে বাংলাদেশকে একটা ইভিএম পদ্ধতির মাধ্যমে যে দুঃশাসনটা উপহার দিছে, একইভাবে ওইখানে করছে। এটার কারণও আছে। কারণ এটার কারণটা হচ্ছে যে ওইখানে দেখবেন আপনার এই যে বৈষম্যের আন্দোলন ওখানে কিন্তু ছাত্ররা মিছিল মিটিং করছে এবং মোদি এগেনস্টে বলছে মমতা যে শেখ হাসিনাকে একবার ভারতীয় আশ্রয় কেন দিতে হবে, অন্য দেশও তো ছিল, আজকে দিয়ে এগুলো জঞ্জাল ভেজাল, আমরা কেন এগুলো গ্রহণ করব। তারপরে ধরেন যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ওখানে গল্পগুজব করছে, সেখানে সাংবাদিক সাক্ষাৎকার এটা ওটা সেটা আসছে, দিয়ে যে একটা প্রতিক্রিয়ার ব্যাপার। এখন আপনি এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের সুষ্ঠু একদমই হয়নি এবং মমতা আর যাই হোক সেই স্টেট ফরওয়ার্ড লেডি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সকলের আশ্রয়স্থল হচ্ছে মমতার ব্যক্তিগত জায়গায়। অনেক আমি আবার আসবো ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে যদি ঠিক এই প্রশ্নই করি যে সীমান্তের এপারে ইসলামিক রাজনৈতিক দলের প্রভাব আর ঠিক ওই পারে হিন্দুত্ববাদী দলের প্রভাব, এটা কি দুই দেশের সাম্প্রদায়িক যেই রাজনীতি দুই দেশেই সেটা সাম্প্রদায়িক রাজনীতি শক্তিশালী হওয়ার একটা বিষয় একদম প্রকাশ্যের সামনে আসলো না? জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্টকেও শুভেচ্ছা জানাচ্ছে, দর্শক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনি তো যখন এই সীমানা আমাদের প্রায় 2000 কিলোমিটার সীমানা আছে এই পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের সাথে এবং আমাদের সাথে। এখন সেখানে দুই সীমানার মধ্যে প্রায় এখানে 32টা আসনের মধ্যে প্রায় 28টা আসন জামাতের, আর ওই পাশে হচ্ছে পুরো বিজেপির ভূমিধস বিজয়। তো সব মিলে যখন আপাকে প্রশ্ন করছিলেন তখন আপা বলল যে এটা ভাগাভাগির একটা নির্বাচনের ফল। আমি এটা ধরেই এটাতে আসছি আপনার কথায়।
আসলে উনি ভাগাভাগির কথা বলেছেন, ভাগার কথা বলেছেন, ভাগিকে এটা বলেন নাই। মানে জামাত ইউনুসের মধ্যে সমঝোতা হয়েছে, কিন্তু ইউনুস আর বিএনপির মধ্যে যে সমঝোতা হয়েছে সেটা কিন্তু উনি বলেন না, কারণ ভাসুরের নাম নিলে খারাপ দেখা যায়। হ্যাঁ, তাহলে আপনি যখন ভাগাভাগি ইলেকশন হবে, জামাত আর ইউনুস যদি এই কমিটমেন্টে আসে বা হচ্ছে একটা সমঝোতা আসে, তাহলে বাকি যে ভাগি সেটা তো হচ্ছে ইউনুস এবং আপনার হচ্ছে বিএনপি, সে তাহলে উপর দিকে থুতুমালে নিজের গায়ে আসলে পড়বে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো দেখেছি যে ইউনুস সরকার লন্ডনে গিয়ে প্রথম নির্বাচন কখন হবে সেখান থেকে ঘোষণা দিয়েছেন। উনি পারতো সেখানে আলোচনা করে দেশে এসে ঘোষণা দেওয়া যে নির্বাচন কখন হবে, কিন্তু লন্ডনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে উনি বলেছেন কখন ঘোষণা দেওয়ার জন্য, সেটাই ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি ইউনুস সরকারের যিনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি ইউনুস সরকারের যিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন এই সরকারে এসে উনি আইনমন্ত্রী হয়েছেন। তার মানে কার সাথে ভাগাভাগি হয়েছে, বা আমি মনে করি এটা বললে আসলে আমাদের এই সরকারটা বিপদে পড়ে যায়, কারণ আমাদের প্রধানমন্ত্রীও এটার প্রশ্নের উপরে উঠে যায় যে আসলে প্রধানমন্ত্রী যে নির্বাচিত হয়েছে। কিন্তু এর সাথে আরেকটা চমৎকার কথা বলেছেন যে বিএনপি যদি সেকেন্ড হয়, জামাত যদি থার্ড হয়, তো প্রথম যদি আওয়ামী লীগ হয়, প্রথম চলে গেলে সেকেন্ড থার্ড তো আপনার সরকার এবং অপোজিশন হয়, এটাতে স্বাভাবিক কথা। আপনি যখন আমি মনে করি পুরো বাংলাদেশের চিত্র এটা আওয়ামী লীগ সর্বোচ্চ আছে, তারপরে বিএনপি, তারপর জামাত। তো আওয়ামী লীগ যদি চলে যায় তাহলে বাকি দুইটা থাকে, তার সরকারি দল বিরোধী দল, তার মানে তো ভোটেই হয়েছে, তার মানে ভোটেই হয়েছে না। জাতীয় পার্টি তো ভোটের অবস্থা আমরা জানি, থার্ড আগে ছিল, কিন্তু থার্ড অবস্থান পরবর্তীতে আমরা দেখিনি তাদের অবস্থানের কারণে। না না, আমি আপনাকে বললাম আর কি, আপা যেহেতু বলেছে যে এই বিএনপির পরে জামাতের অবস্থান, তো সেই হিসাবে আমি বললাম। তারপরে এবার আসি আপনার এই আপা আরেকটা চমৎকার কথা বলেছেন যে এই পশ্চিমবঙ্গে যে ইলেকশনটা হয়েছে সেটাও আমাদের মতো ভাগাভাগি ইলেকশন বা কারচুপির ইলেকশন হয়েছে। আমি এই ক্ষেত্রে আপার সাথে আমি আপার সাথে একটু একমত। কেন একমত? ধরেন এবার আপনি জানেন আরএসএস এর 1925-এর জন্ম, তাদের 100 বছর পূর্ণ হয়েছে হচ্ছে আপনার গত বছর। তারা বলেছেন যে আপনি জানেন যে বিজেপির যে দলটা, এই দলের মূল দল ছিল হচ্ছে ভারতীয় সংঘ, জাতীয় সংঘ, যেটার শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ছিলেন এটার প্রধান। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু পশ্চিমবঙ্গের। তারা সবসময় বলতো যে শ্যামাপ্রসাদ মুখার্জির এলাকায় আমরা আমাদের বিজেপির পতাকা উঠাইতে চাই, আরএসএস এর পতাকা উঠাইতে চাই। এই যে তাদের একটা চিন্তা অনেক আগ থেকে। এবং কি আরেকটা চমৎকার বিষয়, অনেকেই এই জিনিসটা এইভাবে করেন, এই যে কারচুপি, ভারতে তো আসলে কারচুপি খুবই কম হয়। এই প্রথম মনে হয় আমরা শুনেছি কারচুপি নিয়ে আপনার মমতা নিজেই সরছেন না, বলছেন না এটা কারচুপি ইলেকশন হয়েছে। কারণ এই বাঙালির মন মানসিকতা তো বুঝে। আমাদের একজন উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা কিন্তু ওই দেশে আছে, আমাদের যিনি 17-18 বছর কারচুপি ইলেকশন করেছেন, ওনার কিন্তু ব্যাপক বুদ্ধিমান। উনি কিন্তু রাজনৈতিক উপদেষ্টা হিসাবে বাংলাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসতে হয়, আমাকে মনে হয় মোদিকে কিছু পরামর্শ উনি হয়তো দিয়েছেন যে বাংলাকে আয়ত্ত করতে হলে কিভাবে কারচুপি ইলেকশনটা করতে পারে। সে একটা উপদেষ্টা, কারণ বাঙালির মেন্টালিটি তো উনি ভালো বুঝে। আমরা বাঙালি মেন্টালিটি বুঝবো, যারা হিন্দি তারা হিন্দি এদের মেন্টালিটি বুঝবে যে বাঙালি মেন্টালিটি কেমন, তাদেরকে কিভাবে এইতে নিয়ে আসতে হয়। বাঙালি মেন্টালিটি কেমন, ধর্মভিত্তিক বাঙালি মেন্টালিটি আমি ধর্মভিত্তিক আছে। যেমন আপনি যে বললেন যে সীমান্তে জামাতের তো ভালো অবস্থান কেন? সীমান্তে দেখেছেন সীমান্তে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মুসলিম বেশি। আর আপনি জানেন ধর্ম মুসলিমের পক্ষে সবসময় এমফাসাইজ করে, এবং কি যারা ইসলামিক দল জামাত কিন্তু মুসলিমের পক্ষে সবসময় দাঁড়ায়। তো তাহলে এই যে মুসলিম যখন নির্যাতিত হয়, নির্যাতিত এখন এটা আমি আসি। দেখেন ভারতের এবার বিজেপি কি করেছে, বিজেপি দুইটা, একটা হচ্ছে আমি প্রথম বলছি একটা ধর্মীয় একটা অনুভূতি নিয়ে আসছে, দ্বিতীয় তারা আরেকটা যে অনুভূতিটা নিয়ে আসছে সেটি হচ্ছে আপনি দেখছেন তারা সবচেয়ে বেশি ভোট পেয়েছে আপনার হচ্ছে কুচবিহার এবং হচ্ছে আপনার এই দার্জিলিং ওই অঞ্চলে কিন্তু বহুদিন ধরে তারা চাচ্ছে একটা স্বাধীন মানে একটা আলাদা একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য আন্দোলন করছে অনেকদিন ধরে। বিজেপি সেটাকে সমর্থন করেছে, বিজেপি বলেছে আমরা তোমাকে অঙ্গরাজ্য করার সুযোগ করে দিব। যে সুযোগটা এবং কি এই যে অপরচুনিটিটা তাদেরকে দিয়েছে, সেই সুযোগে বিশাল একটা 80%-90% ভোট কিন্তু ওই জায়গার এই যে কুচবিহার এবং দার্জিলিংয়ের এই অংশের ভোট কিন্তু এবার এতে পেয়েছে। এবং আপনি সবকিছু মিলে এবারের ইলেকশনটা, বিজেপি যে ইলেকশনটা, যেহেতু উত্তোলন মনে রাখবেন যে কিছু রটলে কিছু হলেও ঘটে। যেহেতু মমতা উত্তোলন করলো যে 100টা আসন তাকে হারানো হয়েছে, তার মানে যেহেতু রটেছে কিছু হলেও ঘটেছে। ঘটার বিষয়টা কিভাবে করেছে, এই ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করেছে, আমরা কিন্তু যখন ইলেকশন হয়ে যায় তখন আমরা ইঞ্জিনিয়ারিংটা বুঝি না। কিছুদিন যাওয়ার পর তারপরে ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়েছে, কারণ এটা তো একটা আলাদা একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা আমাদের দেশে কিন্তু আমরা ইলেকশন হয়ে যাওয়ার কিছুদিন পরে বুঝতাম রাতে হয়েছে, কখনো দিনে হয়েছে।
তো এবারে আমাদের যিনি উপদেষ্টা আছেন ওখানে বসে কি বুদ্ধি দিয়েছেন বিজেপিকে, কোন স্টাইলে হয়েছে, এটা হয়তো কিছুদিন যাওয়ার পর হয়তো আমরা এটা জানতে পারবো যে কোন ইঞ্জিনিয়ারিং কারণে এভাবে তারা পেয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আসতে চাই মাহবুব আজিজ, আপনি যদি এই বিষয় নিয়ে বলেন। আপনি একটু আগে আপনার বক্তব্যের মধ্যে শুরু করেছিলেন যে পুশব্যাকের কথা, সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক এই দেশে পাঠানোর একটা শঙ্কা, সীমান্ত এলাকায়ও এইটার এক রকমের আতঙ্ক তৈরি হচ্ছিল। আজকে আমরা নিউজে দেখছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা নিয়ে এই মন্তব্যগুলো করা উচিত। সেখানে ব্রিফিং হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং তারা বলেছে যে বাংলাদেশকে যেসব মামলা রয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে আছে, তাদের বিষয়ে বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য তারা সেখানে ব্রিফিংয়ে বলেছে। তো ভারতের বক্তব্য কি মনে হয় তারা জোর করে কাউকে বাংলাদেশে পুশ ইন করবে, তারা আইনি প্রক্রিয়ার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাচ্ছে? দেখুন, এই সমস্যা কিন্তু খুব গভীরভাবে একটু ভেবে দেখা দরকার। যেভাবে ভাই বললেন যে জামাত মজলুমের পক্ষে সব সময় দাঁড়ায়, কাজেই এইগুলা কিন্তু এই শুধু রাজনৈতিক কথা কিন্তু নয় শুধু, এবং এখানে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে দুপাশেই। আপনি মজলুম তৈরি করা হচ্ছে, রাষ্ট্র তৈরি করছে বিভিন্নভাবে, সেখানে যত বেশি অশিক্ষা, যত বেশি দারিদ্র্য, যত বেশি অন্যায়, তত বেশি ধর্ম। যেখানে আপনার যুক্তির পরাজয়, সেখানে ধর্মাশ্রয়ী রাজনীতির বিজয়। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে দেখুন, আপনি পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, ইরাক, সব জায়গায় আপনি কেন এই ধর্মবাদী, আমেরিকার কথাটা তো আলাদা, সেখানে ধর্মের ব্যবহার নাই। সেখানে কি রাজনীতিতে আপনি এইভাবে সিরিয়া ইরাকের পর্যায়ে চলে গেছে আমেরিকা? এটা কি বললেন ভাই? প্রেসিডেন্ট শপথ নেয় বাইবেলের উপর আছে কি নাই? বাইবেলে আমি কিন্তু উত্থানের অবশ্যই সেখানে তারা কি দখল করেছে নির্বাচন ছাড়া কিছু? ধর্মভিত্তিক রাষ্ট্র তারা তৈরি করে ফেলেছে, এটা আমি প্রথম শুনলাম, আমাকে জানতে হবে। না আমি তো আমার কথাটা আপনি বোঝেন, আমি কি বললাম? আমি বললাম ধর্মভিত্তিক রাজনীতি তৈরি, ধর্মভিত্তিক দেশ তৈরি করে ফেলেছে। ইরাক এখান থেকে শুরু করুন, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লেবানন, যুক্তরাষ্ট্র নিজের দেশে সকল সুযোগ সুবিধা মানবাধিকার অক্ষুণ্ণ রেখে এই সমস্ত দেশে কিন্তু ধর্মকে আফিম বানিয়ে বিক্রি করছে। সেটা আপনি বলতে পারেন। আপনি এইখানে পাকিস্তানে বলুন, আফগানিস্তানে বলুন, ইরাকে বলুন, সিরিয়ায় বলুন, লেবাননে বলুন, সেইখানে আমেরিকার ইন্ধন আছে, কিন্তু নিজের দেশটিতে কিন্তু তারা সেইটা কাজ করছে না। আপনি বাইবেলে বলুন আর যেখানেই তারা হাত দিয়ে করুক না কেন, নিজের দেশটা ঠিক রেখে তারা এটা করছে। আর আমাদের এই দেশগুলোতে কি হয়েছে, আমাদের রাষ্ট্র এই ব্যাপারে উদাসীন এবং নির্বিকার হয়ে কখনো কখনো সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করে, যেমন আপনার আওয়ামী লীগের এই যে 3 দফা যে নিজেদের মতো করে নির্বাচন, আমির নির্বাচন, রাতের বেলা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে কিন্তু পৃষ্ঠপোষকতা ছিল আওয়ামী লীগের পক্ষেও। আওয়ামী লীগ যতই বলুক না কেন তারা উদার প্রগতিশীল ইত্যাদি মুক্তবুদ্ধি মুক্তিযুদ্ধের পক্ষে চেতনার কথা বলেছে, কিন্তু মুক্তিযুদ্ধের কোন চেতনাটিকে তারা চর্চা করেছে? তারা যে রাতের বেলা ভোট করেছে, এটা মুক্তিযুদ্ধের কোন চেতনার সাথে সম্পর্কিত? এবং তারা যে এইভাবে গুম খুন করেছে, সেটাই বা কোন চেতনার সঙ্গে জড়িত? তারা মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বলেছে, যেই কারণে বাংলাদেশের যে মূল প্রত্যয়টি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রই উপেক্ষিত রয়ে গেছে, এবং বাংলাদেশের ভেতরে বিভিন্ন শ্রেণী পেশার উৎপত্তি তৈরি হয়েছে। আপনি দেখুন, এই যে আমাদের এই পুরো সাবকন্টিনেন্টের মূল সমস্যাটা কোথায়? ধর্মটাকে রেখে ব্রিটিশরা পালিয়ে গেল, যে এবার তোমরা মারামারি করো। 1940 সালের যে লাহোর প্রস্তাব, সেখানে কি ছিল? ধর্মভিত্তিক রাষ্ট্র হবে বটে, কিন্তু যেখানে যেই ধর্ম শীর্ষে আছে সেখানে পূর্ণ রাষ্ট্র হবে, মানে পাকিস্তান দুটি হবে না এবং একটি আরেকটিকে শাসন করবে না। এটাই ছিল 40-এর লাহোর প্রস্তাবের মূল কথা। সেইখানে কিন্তু জামাত গিয়ে বিরোধিতা শুরু করলো, এবং জামাত পাকিস্তান হওয়ার সময় বিরোধিতা করলো। জামাত তাগুদি আইনের কথা বলে গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে গেল, যে না, তাদের যে মূল নেতা মওদুদি বললেন যে গণতান্ত্রিক রাজনীতি মানে হচ্ছে তাগুদি আইন, এটা কখনোই আল্লাহর জবাবদিহিতে, আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যায়, কাজে আমাদের নির্বাচন করা যাবে না। এটা তাদের পুস্তকে লেখা আছে। সেই জামাতে ইসলামী গত 70 বছরের মধ্যে এই সাবকন্টিনেন্টে সবচেয়ে বড় যেই নির্বাচনী রেজাল্টটি পেল, এটা কিন্তু আপার সাথে আমি অবশ্যই একমত যে তত্ত্বাবধায়ক সরকার এই ফিল্ড তৈরি করে দিয়েছে,
এবং এই ফিল্ড তৈরি করার জন্য যা যা করা দরকার, তাদের যেই সমস্ত কর্মসূচি আমরা দেখতে পাই, তাতে সম্ভব হলে তারা তাদেরকে বিজয়ী আসনেই আপার সাথে কোন বিষয়ে একমত? ভাগাভাগি অন্তর্বর্তীকালীন নির্বাচন সরকার। এবং আমি তার সাথে একটু যুক্ত করতে চাই। একমত মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের হাত আছে, মানে এই অন্তর্বর্তী উল্লম্ফনে, অন্তর্বর্তীকালীন সরকারের হাত আছে এই উল্লম্ফনে, জামাতের উল্লম্ফনে। কারণ সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে জামাতের ভোট হচ্ছে 4 থেকে 7%, সেই ভোট 36% হয়ে গেল কি করে? এবং এই হঠাৎ করে বাংলাদেশের মূল রাজনীতিতে এতখানি প্রভাব বিস্তারকারী দল কি করে জামাতে ইসলামী হয়? যারা বিজেপির সাথে জামাতের কিন্তু একটা পার্থক্য আছে। বিজেপি বলুন বা ভারত পাকিস্তান বলুন, তার সাথে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে পাকিস্তানের পাকিস্তান জিন্দাবাদ সরকার পরিবর্তনের সাথে সাথে স্লোগান পরিবর্তন হয় না। আচ্ছা। তাদের জাতির পিতা বারবার পরিবর্তন হয় না। ইন্ডিয়াতেও তাই, বারবার পরিবর্তন হয় না। বাংলাদেশে কিন্তু রাজনীতির এক সরকার পরিবর্তন হয় আর এগুলো পরিবর্তন হয়। কারণটা কি? আমাদের বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর বিরোধী কিন্তু অবস্থান। অন্তর্বর্তী সরকারের যদি জামাতের সাথে এরকম সখ্যতা বা লিয়াজও থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের উপদেষ্টাদের কেউ কেউ যখন এই কথা বলে যে আমরা জামাতকে মেইন স্ট্রিমে আনতে দেই নাই, আমি বলতেছি এটা খুব চমৎকার প্রশ্ন, খুবই যুক্তিযুক্ত একটি কথা। না, খুবই যুক্তিযুক্ত কথা। আপনি কখন বলবেন কোনো প্রসঙ্গ ছাড়া আমি কিন্তু রাতের বেলা ভাত খেয়ে আসি নাই, তার মানে কি আপনি একটা তথ্য দিতে চাচ্ছেন যে আপনি ভাত খাননি। ওনাকে কেন আগ বাড়িয়ে বলতে হলো আমরা সাম্প্রদায়িক শক্তিকে মেইন স্ট্রিম হতে দেইনি? ওনাকে কে জিজ্ঞেস করেছিল? তার মানে আমি কিন্তু ওই ভাড়ারে নেই, ভাড়ার করে কে রে, আমি কলা খাইনি। এবং তারা এই কথাটি আগ বাড়িয়ে বলছে কেন? আদিলুর রহমান খান যখন এই যে শাপলা চত্বরের গণহত্যার তালিকা করেন, আমি আজকে পত্রিকাগুলো নিয়ে এসেছি, দেখানোর দরকার নাই, যদি আপনারা দেখতে চান পরে দেখে নেবেন, যে 6ই মে 2013 সালের প্রধান পত্রিকাগুলোর খবরগুলো কি ছিল। আমরা যে একটা কথা বলি, আমরা কোনো গণমাধ্যমকেও কি আমরা বিশ্বাস করব না? সেদিন প্রথম আলোর শিরোনাম কি, সমকালের শিরোনাম কি, ডেইলি স্টারের কোথায় ছিল? সেখানে তো কোনো গণহত্যার কথা বলা হচ্ছে না। সে তার আগে যে আমার দেশ পত্রিকার যে ভূমিকা ছিল, যে দুই মুখোমুখি বসিয়ে দেওয়া হেফাজত এবং শাহবাগকে, এই যে সব সময় ধর্মের সঙ্গে আপনার মুক্ত মনাদের যে একটা আক্রমণের মধ্যে ফেলে দেওয়া, এটা তো আমাদের একটা রাজনৈতিক বর্গ। আপনি যখন আবরার ফাহাদের হত্যার বিচার চাইবেন, এটা খুবই জরুরি এবং বিচার হয়েছেও, 20 জন ছাত্রলীগের এখানে ফাঁসি হয়েছে। আপনি হুমায়ুন আজাদের বিচারটা সেভাবে করবেন না কেন? কুপিয়ে যখন মানা হলো, 13 জন মুক্তমনা ব্লগারকে যখন খুন করা হলো, একটি বার উচ্চারণ হয় না কেন? অভিজিৎ সেনকে নিয়ে যে মারা হলো, একটি বার উচ্চারণ হয় না কেন? আপনার এই দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হলো, সেইটা নিয়ে কোনো কথা হচ্ছে? 11 বছরের একটি মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে মাদ্রাসার, সেটা নিয়ে কোনো বিরোধী দলের উচ্চকিত অবস্থান আছে? আপনি মাদ্রাসায় যে ধর্ষণ এবং বলাৎকার হয়, সেটা নিয়ে আমরা গত 50 বছরে মজলুমের পক্ষে সবসময় দাঁড়ানো জামাতকে কোন কথা বলতে শুনেছি? এই যে মজলুমের পক্ষে সবসময় দাঁড়ানো জামাত গত 50 বছরে কোন রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে? শাপলা চত্বরের গণহত্যার বিষয়টা নিয়ে আসছিলেন, কি জিনিস নিয়ে আসছেন আজকে বললেন? এই যে সেখানে কি আপনার মানে মত কি সেখানে কিছু হয় নাই? না, কিছু হবে না কেন? গণহত্যা ঘটে কিছু নাই, হয় না, কিছু হয় নাই। আর গণহত্যা তো এক জিনিস না, দুইটা। এই যে দেখুন, এই যে আশা করি দেখা যাচ্ছে শিরোনাম পড়েন আপনি। অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা। আচ্ছা, হ্যাঁ, এবং সেখানে তারপরে শাপলা চত্বর ছাড়তে বাধ্য হলেন হেফাজতের কর্মীরা। আচ্ছা, তারপরে রাজধানীতে 8 ঘন্টার ধ্বংসযজ্ঞ, সেখানে বলা হচ্ছে কি কি হয়েছে। আর সমকাল পত্রিকাটা একটু দেখাই। সমকালে বলা হচ্ছে এই শেষ রাতে সারাশি অভিযান, পল্টন জুড়ে তাণ্ডব এবং শাপলা চত্বর হেফাজত মুক্ত। এই হচ্ছে তারপরের দিনে পত্রিকা। এরপরের পত্রিকাগুলো সবগুলো পাওয়া যায়। গণমাধ্যম তো অনুপস্থিত ছিল না বাংলাদেশে, আপনারাও পত্রিকা টেলিভিশনেই ছিলেন, আমরাও সকলেই ছিলাম। কাজে এখন যখন বলা হচ্ছে 50 জন, 60 জন, কেউ কেউ বলছেন 100 জন ইত্যাদি, এদের কি পরিবার পরিজন নাই? এই 100 জনের পরিবার পরিজন রাষ্ট্র কয়জনের হিসাব দিয়েছে? আইন কর্মকর্তা কয়জনের হিসাব দিয়েছে? বিভিন্ন সময়ে তো রাষ্ট্র বিভিন্ন হিসাব। এইবারের যে হিসাব, আমার কথা হচ্ছে খালেদা জিয়াও তো 8 বছরের জেলে ছিলেন, তখন রাষ্ট্র দেয় নাই হিসাব, 2 কোটি টাকার হিসাব।
রাষ্ট্র তো এখন হিসাবটা বদলাই ফেলেছে। রাষ্ট্র কখন কি কথা বলে এটা তো আমিও জানি, আপনিও জানেন। কাজে রাষ্ট্রের সব বক্তব্যের সাথে তো আমি একমত নই। যারা এই কারণ বিষয়ে আমরা সমালোচনা চাক্ষুষ ছিলাম। জি। বিবিসি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, তার প্রধান যখন বলেন যে আমার সাংবাদিক কাদের কল্যাণ, একজন খ্যাতনামা সাংবাদিক, সারা রাত সেখানে উপস্থিত ছিলেন, উনি বলেছেন যে 5 তারিখে রাতে আমি কোনো হত্যাকাণ্ড দেখিনি। জি। তো এই বিষয়গুলো আমরা কেন আমলে নেব না? জি পাপি আপা, এই বিষয় নিয়ে আপনি কিছু হ্যাঁ, আমি এখানে বলতে চাচ্ছি, প্রথমে আমি রাসেলের 2-4টা কথার উত্তর দিতে চাই। রাসেল যেটা বলেছে যে লন্ডনে যে কারো নির্বাচনে ডিক্লেয়ারটা দিল, জামাত, আমি বারবারই বলছি একই কথা, ওরাও বারবার বলছে একই কথা, যে এক কথা প্রত্যেকটা টেলিভিশনে রিপিট করতে হচ্ছে, এবং ওনারা জেলায় জেলায় যে জনসভাগুলো করে ওই একই কথা বলে যে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসছিল, জামাত ইসলামের ক্ষমতা কনস্পিরেসি করে 100 সিট আমরা ছেড়াই নিছি। প্রত্যেকটা জেলার ওনাদের যে এমপিরা সহ যে নায়েবে আমিররা আছে, 100 সিট কি বিএনপি নিয়ে নিয়েছে তাই অভিযোগ করে? হ্যাঁ হ্যাঁ, আমার চাঁপাইনবাবগঞ্জে যে বক্তব্য নুরুল ইসলাম বুলবুল সাহেবের শুনলাম, ওনাদের বিশাল নেতা এবং ওনাদের সব ডাকসু যে তার ইলেকশন পর্যন্ত করতে গেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে বলতে চাই, দেখেন রাজনীতিতে আপনি লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন, তাহলে জাতীয় পার্টিকে কোন কারণে ভোট করতে দিলেন না? আওয়ামী লীগের দোসর বলে, আওয়ামী লীগের দোসর, কারণ ওরা বিরোধী দল ছিল। তো জামাতেরও তো একদিন ওইরকমই আসবে দিন যে বিএনপির আমলে জাতীয় পার্টি তো নির্বাচন করেছে। এটা করা হয়েছে নির্বাচন, এটা নির্বাচন কি করা হয়েছে? নামে মাত্র দাঁড়ানো হয়েছে, বেসিক্যালি নামে মাত্র দাঁড়ানো হয়েছে, কিন্তু ভোট করার মতো যে আপনার স্পেস এবং তাদের রাষ্ট্রীয়ভাবে যে নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু দেওয়া, কিছুই করা হয়নি। আপনি শামীম পাটোয়ারিকে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে আপনি শুনবেন যে আপনি তো একজন প্রার্থী ছিলেন, কিভাবে ভোট করলেন এবং আপনার দল কিভাবে ভোট করলো, কেউ কি বেরোতে পেরেছে, কেউ কি বেরোইছে, কেউ কি কোনো পরিস্থিতির যে পরিস্থিতি তারা প্রার্থী হয়ে, তাদের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বা রাষ্ট্র সে সময় কি করেছে? অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে নিয়ে আসবে বিরোধী দলে এবং আনুপাতিক হারে ভোটের পরিসংখ্যানটা ব্যাপক হারে বাড়াবে, যার কারণে তারা বিভিন্ন জায়গায়, শুনেন আমার এলাকায় চাঁপাইনবাবগঞ্জে 1 লক্ষ আওয়ামী লীগের ভোট আছে, তো 1 লক্ষ আওয়ামী লীগের ভোটার কি ভোট দিতে গেছে? তো ভোটগুলো তো কোনো না কোনোভাবে দেখানো হয়েছে জামাতের পাত্রে, এবং হা ভোটকে জিতানোর জন্য হা ভোটের সাথে রেশিও টানতে যেয়ে, কারণ আওয়ামী লীগরা যদি 1 লক্ষ দিতেও যায় তো 1 লক্ষ না ভোটে পড়বে, হায় পড়বে না, কিন্তু হা ভোটের রেশিওটা ঠিক করতে যেয়ে তখন কিন্তু তারা ওই ভোটের পরিসংখ্যানে পার্সেন্টেজেও দেখা গেছে 90%, 85%, এরকম পার্সেন্টের চাঁপাইনবাবগঞ্জে যে ভোটগুলো কিন্তু হয়েছে। এখন আমি যেহেতু একটা নির্দিষ্ট জেলায় থেকে ভোট করেছি, তো নির্দিষ্ট জেলারটা আমি যত সুন্দর করে বলতে পারবো, অন্যান্যগুলো আমি রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে আমাকে বলতে হবে। আপনি এক কথাই বলবেন যে আপনার যদি জামাতের সাথে যদি অন্তর্বর্তী সরকারের এটা হয়ে থাকে, এই চুক্তি ধরেন হলো, তারা বিরোধী দলে তাদেরকে বসাবে, এটা ছিল। তো যদি জামাতের প্রকৃত অবস্থান কি, তারা কি 3 বা 4 নম্বরে যেত? যদি প্রপার ইলেকশন হতো, 4 নম্বরে না যেত, প্রপার ইলেকশন যদি হতো, ডিসি, এসপি, ইউনো, ওসি, ইসলামিক ফাউন্ডেশন, এগ্রিকালচারের ডিডি, হাসপাতালের ডাক্তার, প্রিজাইডিং, পুলিং, এই যে সেট আপ করে যে নির্বাচনটা করছে, এই সেট আপ ছাড়া নির্বাচন যদি হতো, তাহলে আমি একবার স্পষ্ট করে বলতে পারি যে চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি, এই সমস্ত জায়গায় অ্যাটলিস্ট জামাত ইসলাম সেকেন্ড পজিশন যেটা, সেটাই থাকতো, ভোট বাড়তো। জামাতের ধরেন 65,000 ভোট পেয়েছে 18-তে, 1 লাখে যেত। বিএনপি ধরেন 1,30,000 পেয়েছে, সেটা 1.5 লাখ হতো। কিন্তু এই পরিসংখ্যানটা, এইভাবে ভোটের রেশিওটা হতো না, যে আনুপাতিক হারটা, ভোটারের আনুপাতিক হারটা যেটা বাড়ায় দেখানো হয়েছে। আওয়ামী লীগরা বেসিক্যালি ভোট দিতে যায়নি, আওয়ামী লীগের ভোটগুলোকে দেখা দেওয়া হলো যে 1 লক্ষ আওয়ামী লীগ ভোট জামাতকে ভোট দিল। আচ্ছা, উনি বারবার করে এক কথা বলে যে লন্ডন সফর। জামাত ইসলাম ফেব্রুয়ারি, ডিসেম্বর, মার্চে ভোট করতে অস্বস্তি বোধ করে, কারণ যেহেতু ডিসেম্বর বিজয়, 26 স্বাধীনতা, এইসব মিলায় মিশায়, স্বাভাবিক কারণে ওনারা ফেব্রুয়ারিতে ডেট দিছে। তো ইউনূস সরকার জামাতের সাথে বসছে, জামাত ইসলামের সাথে অবশ্যই ডেট ছিল, জামাত ইসলাম ওপেনতে বলছে যে রোজার আগে ফেব্রুয়ারিতে 12 তারিখ হলে আমাদের কোনো আপত্তি নেই। তো আগে তো ডক্টর ইউনূস সরকার জামাতের সাথে বসে তাদের কাছ থেকে একটা ফায়সালা নিয়ে লন্ডনে যে তাদের ফায়সালাটা ওইখানে যে অ্যাডজাস্ট করে দিছে, তখন বিএনপি রাজি হয়েছে। স্বাভাবিক কারণে ইনাদের সাথে বসে ইনাদের ডেট নিয়ে ইনাদের বার্তা বাহক হয়ে তো গেছে উনি ওখানে, তো উনাকে আবার নতুন করে বাংলাদেশে এসে ডেট ঘোষণা দিলেই জামাতের প্রতিনিধিত্ব থাকবে ইউনূসের উপরে। আর লন্ডনে ইনাদের সাথে আলোচনা করেই গেছে লন্ডনে, যে যখন ব্যাটে বলে মিলাতে পেরে ওইখানে ঘোষণা দিলে ইনাদের প্রতিনিধিত্ব থাকবে না ডক্টর ইউনূসের উপরে, এটা কিন্তু না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ডক্টর ইউনূস ওনাদেরকে কেন সাপোর্ট করবে, এটা আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন। এখন দেখেন, ডক্টর ইউনূসের জন্য এনারা
এর মেইন স্ট্রিমের ব্যাপারটা আমি পরে আসতেছি। ডক্টর ইউনূসের জন্য এনারা 3 দিন অপেক্ষা করেছে। ডক্টর ইউনূস এনাদেরকে কি বললেন যে আমার নিয়োগকর্তা। তারপরে ইনারা করলেন কি, আপনি বলছেন এনসিপির কথা, এনসিপি তখন আত্মপ্রকাশ করে অথবা জামাত, মানে কারা জামাত ইসলাম। এনসিপি আর জামাতের পার্থক্যটা কি ভাই, আমি তো দেখি না। কারণ এরা গুপ্ত সুপ্ত এবং এটা একটা প্ল্যাটফর্ম। এই যেমন আপনার এবি পার্টি একটা প্ল্যাটফর্ম, সাবেক ছাত্র শিবিরের নেতাদের নিয়ে নতুন একটা তারুণ্যের অহংকার একটা প্ল্যাটফর্ম। এই আপনার এই যে নতুন পার্টি, এটা হচ্ছে জামাতের সব গুপ্ত সুপ্ত এবং বিভিন্নভাবে শিবির করে সব ছেলে পেলে মাদ্রাসা ওরিয়েন্টেড। রাসেল হেসে অস্থির হচ্ছে যে আপা সত্য কথাটাই বলছে। এখন লন্ডনে যে ডিক্লেয়ার দিলেই বিএনপির আসার ক্ষমতায় নিশ্চয়তা হয়ে গেল, আর বাংলাদেশে ডিক্লেয়ার দিলে জামাতের 100 সিট দিয়ে 250 সিটের নির্বাচনে জামাত জিতে যেত। ব্যাপারটা তো তা না। আসলে নির্বাচনটা দরকার ছিল, তাদের মতামত নিয়ে যে একটা সমন্বয় সাধন করছে ডক্টর ইউনূস এবং সেটা করেছে। আচ্ছা তারপরে আপনি আমরা আরেকটা প্রসঙ্গে ছিলাম, আমরা আজকে আপনি সেই ঘুরে ফিরে সেই নির্বাচনের মধ্যে চলে গেছেন। না, নির্বাচন নিয়ে কথা আমি আরেকটা বলি ভাই। বিজেপি সরকার একটা একটা করে প্রদেশ ধরছে। একসাথে যদি সব প্রদেশ ভারতের ধরে তাহলে তো একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে। আপনি হায়দ্রাবাদের দেখেন, হায়দ্রাবাদের যে ভদ্রলোক ছিল সে অনেক পপুলার। আপনি জয়ললিতার কথা ভাবেন, আজ থেকে 15 বছর 20 বছর আগে সেও কিন্তু তার জায়গায় ছিল অনেক পপুলার, এবং জয়ললিতার জায়গায় এখনো তাকে আম্মাজান বলে কিন্তু জানে। অবশ্য একটা একটা করে কিন্তু আগে সে অন্য সংগঠন মুক্ত হয়ে বিজেপিকে প্রতিষ্ঠিত করছে, করে শেষ বেশ হাত দিছে হচ্ছে আপনার মমতার উপরে। এবং মমতার এই ভোটটা একটা প্রহসনের ভোট, এবং শুধু প্রহসনের ভোটটা শুভেন্দু যেভাবে বললো যে 30% মুসলিম ভোট মমতাকে দিয়েছে, তো মুসলিম ভোট হোক আর হিন্দু ভোট হোক মমতাকে দেওয়ার কি কোনো ক্যান্ডিডেটকে দেওয়ার কি এখতিয়ার নাই? এখতিয়ার তো আছে। আর ইভিএম মেশিনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আওয়ামী লীগের আমলে পৌরসভার মেয়র গ্রামে হচ্ছে আপনার মোখলেস জামাতের সাথে, হ্যাঁ জামাতের সাথে আপনার অ্যালায়েন্স করলো যে জামাতকে 10টা কমিশনার দিবে আর এরা মেয়র সহ 5টা কমিশনার আওয়ামী লীগ নেবে। ইভিএম মেশিন তারা ওইখানে ইভিএম মেশিন দিয়ে পৌরসভার ভোটের জন্য সিলেক্ট করলো। এখন মানুষ তার ইভিএম মেশিন চালাতে পারে না, অভিজ্ঞ না। পরে করলো কি, 4টা বাস ভরে, এই নুরুল যে ডিআইজি ছিল আওয়ামী লীগের সময়, ওনার ফাঁসি পর্যন্ত হয়েছে, 5টা বাস ভরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেদের ওখানে ইভিএম মেশিন অপারেটর বলে নিয়ে গেল। ভাই ডিসিকে বলি চুপ, এসপিকে বলি চুপ, নির্বাচন কমিশনগুলি চুপ, যে ছেলেগুলাকে হোস্টেলে রাখছে এই সরকারি কলেজের, এখান থেকে ধরেন দেখেন এরা সব ভোট বাক্স ছিনতাই করবে। তারা যে করলো কি, প্রত্যেকটা বুথে বুথে 2 জন করে সেট হয়ে গেল। স্টেট পিস্তল নিয়ে বলছে যে কমিশনার ভোট দিবা, দিয়ে বেরোয় যাবা, মেয়র ভোট আমরা দিব, এবং তারা মেয়রের ভোটটা নিজেরা চেপে পর্যন্ত দিল। তো ইভিএম মেশিনে যে ভোট মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ভোট দিব হচ্ছে একটা প্রতীকে, ডিঙায় চলে যাবে আর একটা প্রতীক। ইভিএম মেশিন একটা বিতর্কিত মেশিন, এবং এই বিতর্কিত মেশিন নিয়ে বাংলাদেশে বিতর্ক উঠছে, কিন্তু মমতার ঘাড়ে এই মেশিনটা গতবার ফেলেনি। আস্তে আস্তে যখন সবগুলোই বিজেপির কন্ট্রোলে আসছে এখন ফেলে দিচ্ছে। এখন মুসলমানদের বাড়িতে তাণ্ডব হচ্ছে, মুসলমানদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না, দোকানপাট, অফিস আদালত, কর্মসংস্থান প্রত্যেকটা জায়গায় এরকম বিজেপি স্লোগান দিয়ে যে হামলাটা করছে, এইটা কোনো সভ্য রাষ্ট্রের কি একটা লক্ষ্য হতে পারে যে জিতার পরে হামলা, হারার পরে যদি হামলা করতো তাহলে একটা ব্যাপার হতো। তারপরে যে নির্বাচনের মুড়ি টুড়ি এই যে এগুলো সব পাওয়া গেল, তাহলে ইভিএম মেশিনেও তো সময় লাগে ভোট দিতে, তাহলে কিছু মুড়ি তো সিলটিল মেরে ঢুকা দিছে বাক্সের ভিতরে, এবং সেইখানকার কেন্দ্রীয় পুলিশ নিয়ে আসা হয়েছে এবং নির্বাচন কমিশন। দেখেন ভারতের একটা জিনিস আমি প্রশংসা করতাম, যে ভারতের সাথে এই সরকারের এত সম্পর্ক, কিন্তু তাদের একটা আস্থা ভাচন নির্বাচন কমিশনের প্রশাসনের উপর আস্থা রাখে। ওই দেখেন ব্যালট বাক্স 1 মাস 15 দিন থাকতেছে নির্বাচন কমিশনের আন্ডারে, এটা নিয়ে কোনো দল কিন্তু কোনো কথা তোলে না, আস্থা থাকে। এই আস্থার জায়গাটা যে দৃষ্টান্ত ছিল ভারতে, যে তাদের জায়গা তারা নিরপেক্ষ নির্বাচন করে, অন্যের নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে মাথা ভরে, কিন্তু আজকে সেই আস্থার জায়গাটা ভারত সরকার, কেন্দ্রীয় সরকার নিজে কিন্তু নষ্ট করলো, এবং এটা একটা অনাস্থার জায়গা এখানে তৈরি হলো। পরিষ্কার। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনি আমরা ছিলাম এক প্রসঙ্গে চলে আসছিলাম, শাপলা চত্বর নিয়ে আমার একটু কথা ছিল। শাপলা চত্বর 30 সেকেন্ডে বলে দিচ্ছি। শাপলা চত্বর যেদিন হয়, আমার লাস্ট 4 তারিখ রাত 12টার সময়, আমার 5 তারিখ রাত 12টার সময় আমার টকশো ছিল দিগন্ত টিভিতে। তো লাস্ট আমি হচ্ছে টকশো করে দিগন্ত টিভি থেকে ফেরত আসি, তারপরে দিগন্ত টিভি ওই রাত্রেই কিন্তু তুলে নেয়। এবং এবি পার্টির যে মঞ্জু ছিল সেও হচ্ছে আমার বাসাতে রাত 2টা পর্যন্ত সেদিন বসা ছিল। তো কারণ আমরা শাপলা চত্বরের ওইখানে খাবার দাবার, পানি টানি এগুলো আমি ব্যক্তিগত উদ্যোগে মঞ্জুর মাধ্যম দিয়ে পাঠিয়েছিলাম ওখানে। তো এইখানে মানুষ হত্যা হয়েছে,
মানে প্রচণ্ড টর্চার করে তুলেও যেমন দিচ্ছে, এবং ওখানে কিছুকে গোলাগুলি হয়েছে। কারণ আমাদের কিছু ক্লায়েন্ট আছে যে সবজির যে ভ্যানগুলো, এতে করে বাচ্চা বাচ্চা ছেলেদের লাশ নিয়ে যেতে দেখছে কিন্তু রক্তাক্ত অবস্থায়। তা আমার ক্লায়েন্ট যেমন হাঁপাতে হাঁপাতে আমার কাছে আসে যে ম্যাডাম এরকম দেখলাম। আবার কিছু অপপ্রচার থাকে কোথায়, যেমন ধরেন আপনার এইবার শেখ হাসিনার উৎখাতের সময় আমি ফেসবুক দেখতেছিলাম, ইউটিউবে এই সংসদ ভবনে লাশ, এই শুধু লাশ আসতেছে, এই গর্ত খুলছি, এই কোড়াল দিচ্ছি, লাশ দিয়ে আমি সংসদ ভবনে স্টাফদের ফোন দিলাম যে এই তোমাদের ওর ভিতরে কি কিছু হচ্ছে? তো বলে ম্যাডাম না। আমি যে তাহলে এই যে বলতেছে লাশ আসতেছে, গর্ত খুঁড়ছে, অনেক লাশ ঢুকা রাখছে, তো বলছে ম্যাডাম এগুলো কোনো কিছু না, এগুলো এমনি বলতেছে, নিজেরা এগুলো ভুয়া জিনিস। এখন হয় কি শাপলা চত্বরে মারা গেছে এটা ঠিক, আর স্বজনদের ব্যাপারটা স্বজনরা সেই সময় নিজেরা বলতে গেলে তারাই মরতো। সেই সময় আপনার সংসদের সাথে যোগাযোগ ছিল ভালো? সংসদ ভবনের স্টাফদের সাথে এখনো যোগাযোগ সারা জীবনই থাকে। আচ্ছা। স্টাফ, কর্মচারী, যারা ধরেন টেলিফোন অপারেটর, তারপরে ধরেন ঝাড়ুদার, যেহেতু আপনার আগেই আপনি সংসদ আমরা সদস্য যেহেতু ছিলেন, আমার হাজবেন্ড এমপি, তো ধরেন আপনার উনি তো মোটামুটি নগদই ছিলেন ষষ্ঠ সংসদ থেকে। আচ্ছা, ঠিক আছে, তো ষষ্ঠ গেছে মানে তারপর 96 থেকে 2001, 2001 থেকে 2008, 8-এ ধরেন আমরা দুইটা প্রহসনের নির্বাচনে ফেল করছি, সেটা হচ্ছে 2008 আর 2026 এই সিটিং অ্যারেঞ্জমেন্টের নির্বাচনে। আর সংসদ ভবনের স্টাফ বলতে কি কর্মচারী, যারা ঝাড়ুদার দেয়, মালি বাগানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মচারী, এদের সাথে যোগাযোগ। আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে রাজনীতিতে আমরা যে বুলডোজার হামলা দেখলাম কলকাতায়, এবং সেখানে আমরা এখন পর্যন্ত 3 জন না 4 জনের মৃত্যুর সংবাদ পেলাম, এবং সেখানে শুভেন্দু অধিকারীর যিনি ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন তাকেও হত্যা করা হয়েছে। সো এই যে ওখানে একটা অস্থিতিশীল এবং একটা আতঙ্কগ্রস্ত অবস্থা, এটা বাংলাদেশেও কি আপনার মনে হয় যে এর কোনো প্রভাব পড়বে কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশকে সবসময় বলা হয় যে ইউনিট সরকারকে বলা হয়েছে ধর্মান্ধ, অনেকবার অনেক সুশীলকে আমরা শুনেছি। কিন্তু এই আওয়ামী লীগের পতন হওয়ার পরে আওয়ামী লীগ এতদিন 17-18 বছর ভারতকে বুঝাইতো যে আমরা যদি ক্ষমতা না থাকি তাহলে হিন্দুদেরকে বাঁচানো সম্ভব না। এই জন্য তারা নিজেরা কিছু তৈরি করতো। আপনি সাবেক পুলিশের আইজিপি শহীদুল ইসলামের একটা বই আছে, তিনি বলেছেন যে বিভিন্ন নাটক তৈরি করতো যে হিন্দুদের উপর আক্রমণ করে পরবর্তীতে এটা জামাত বিএনপির উপর করা হতো, এবং কি ভারতকে বুঝাইতো যে আমরা যদি না থাকি তাহলে হিন্দুরা থাকতে পারবে না। কিন্তু আপনি বিএনপি আওয়ামী লীগের পতনের পর আপনি কি কোনো দেখেছেন কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে বা কোন হিন্দু বাড়িতে হামলা হয়েছে? আমরা কিন্তু দেখি নেই। এবং যেটা 1-2টা বিচ্ছিন্ন ঘটনা, এটা হচ্ছে সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের পোস্টের নির্যাতন করেছে, তাকে আওয়ামী লীগ হিসেবে মেরেছে, হিন্দু হিসেবে মারেনি। এই 1-2টা ঘটনা ছাড়া আর বড় ধরনের কোনো ঘটনা। এবং কি ওই সময় আপনি দেখেছেন মন্দিরগুলোতে মাদ্রাসার ছাত্ররা এবং কি কওমি মাদ্রাসার ছাত্ররা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে, যাতে নতুন করে নাটক, এই যে ভারত বারবার, এই যে শুভেন্দু তো বারবার হুমকি দিচ্ছিল, বারবার হিন্দুরা আপনি দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, তাদের যে মিডিয়াগুলো আছে, তাদের কিছু মিডিয়া আছে সবসময় আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেখানে কিছু লোককে তৈরি করে তারা পশ্চিমবঙ্গে নিয়ে তাদের থেকে সাক্ষাৎকার নিচ্ছে। সে বলেছে আমি বাড়িঘর ভেঙে ফেলেছে, আমি চলে আসছি। পরবর্তী সে যখন বাংলাদেশে আসছে তখন তার থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সে বলেছে আমাকে তারা জোর করে এই সাক্ষাৎকারটা নিয়েছে। মানে তারা বোঝানোর চেষ্টা করেছে। একটা কথা হচ্ছে এই সংস্কৃতিটা, মোট কথা হচ্ছে আমাদের দেশে আমাদের ধর্মীয় সহিষ্ণুতা অনেক ভালো, আমরা প্রত্যেককে বতিশী বৃত্তির মতো আমরা সকলকে ওন করিনি। আমরা আপনি দেখেন পূজা বলেন, ঈদ বলেন, বলেন, সব কিছু আপনি দেখেছেন ভারতে। এই যে বলা হচ্ছে আমি আসলে একটা সুবিধা, আজকে আমার জন্য একটা সুবিধা, আমার সবচেয়ে প্রিয় পাপি আপা এবং মাহবুব ভাই আমার খুব প্রিয় মানুষ, ওনাদের অনেকগুলো পয়েন্ট আমার কাছে আসছে, কিন্তু আমি এই জন্য সৌভাগ্যবান যে ওনাদের দুজনের পয়েন্ট নিয়ে আমি কথা বলার আমার সুযোগ হয়েছে। দেখেন, মাহবুব ভাই একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে ধর্মান্ধের কথা উদাহরণ দিয়েছেন, ইরাকের কথা উদাহরণ দিয়েছেন, পাকিস্তানের কথা উদাহরণ দিয়েছেন, আফগানিস্তানের কথা উদাহরণ দিয়েছেন, কিন্তু ভারতের উদাহরণটা আসে নাই। ভারত কি ধর্মান্ধতা নেই? আপনি দেখেছেন ভারতে কোরবানি করতে দেয় না, কোরবানি করতে গিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। মানে আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয় না, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে, সেখানে ধর্মীয় অনুষ্ঠান করতে দেয় না। এবং আপনি কি পরিমাণ নির্যাতন হয়েছে মুসলমানদের উপরে, হ্যাঁ, কিন্তু এই নির্যাতনটাকে আপনি পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানে আপনি পাবেন না হিন্দুর উপরে এত নির্যাতন হয়, আপনি বাংলাদেশেও পাবেন না। আপনি যে আফগানিস্তানের কথা বলেন, ইরান বলেন, সেখানে হিন্দুরা অনেক ভালো আছে, অনেক ভালো অবস্থা আছে। এবং কি আপনি জামাতের বারবার জামাতকে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে জামাত হিন্দু বিদ্বেষী। আপনি চিন্তা করেন, আপনি যে সাইদি সাহেবের যে আসনটা, এই আসনটা 40% হিন্দু ছিল, এবং একটা হিন্দুর ভাষ্য ছিল এমন, বলেছে আপনারা একটা আলেমের এমপি আপনারা কিভাবে আছেন, তিনি বলেছেন একটা ডিমের মধ্যে যেমন কুসুম নিরাপদ থাকে আমরা সেভাবে নিরাপদ আছি।
হিন্দুরা এভাবে ভাষ্য দিয়েছে। তো সুতরাং আমরা শুধুমাত্র ধর্মান্ধতা মানেই হচ্ছে আমরা যখন এই ইসলামের ধর্মে ভালোবাসা হয় সেটাকে আমরা ধর্মান্ধতা বলি, অন্য ধর্মের ভালোবাসা যদি হয় এটাকে আমরা ধর্মীয় মুক্ত চিন্তা বলি। আপনি ভারতের যে বিজেপি যেভাবে সাম্প্রদায়িকতা ছড়িয়েছে, বাংলাদেশে কিন্তু সেই পরিমাণ ছড়ানো হয়নি। বারবার বলা ইনি সরকার হচ্ছে জামাতের সরকার, তো ইনি সরকারের কি হামলা হয়েছে, মেনশনেবল কি হয়েছে, ভয়ঙ্কর অবস্থা হওয়ার কথা। এই যে মাত্র তৃণমূল 15 বছর ক্ষমতা ছিল, ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখনো নতুন সরকার শপথও নেই। এখনো মমতা হচ্ছে, আজকে মনে হয় মমতাকে রাজ্যপাল করেছে, তার আগ পর্যন্ত মমতাই মুখ্যমন্ত্রী। এভাবে যেভাবে হামলা হয়েছে, বুলডোজারের কথা বলুন আপনি, যেভাবে হামলা হয়েছে এভাবে কি বাংলাদেশে হয়েছে? তাহলে ধর্মান্ধটা কোথায়? তারপরে দেখেন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে মাহবুব আরেকটা কথা বললেন যে জামাতের 7-8% ভোট কিভাবে 30% চলে গেল। আপনি 7-8% কখন ছিল? 2001-এ ছিল। কিন্তু 2001-এর পরবর্তীতে কি দেখেছেন আপনি? এত বছরে কি ব্যবধান হয় না? বিজেপির 2008-9 বিএনপির কত পার্সেন্ট ভোট ছিল? কত পার্সেন্ট? বিএনপির তো হচ্ছে আপনার 25% ভোট ছিল, 27% ভোট ছিল। যে 27%, 25% ভোট এখন 50 সর্বশেষ আপনি 2018 সালে 33% ভোট ছিল। না, আমি ওইটাই বললাম। তার মানে আপনি 7%, 8% এর ভোট, 7%, 8% এর ভোট এটা কখনো 40% হতে পারবে না, 30% হতে পারবে না। এটা ভুল কথা। আপনি বিজেপির এতদিন পর্যন্ত বিজেপির পার্সেন্টেজ ছিল হচ্ছে মাত্র 13 থেকে 14%। সেই বিজেপি এবার কত পার্সেন্ট ভোট পেয়েছে? তার মানে 15 বছর পরে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? তার মানে আপনি যে শুধুমাত্র একটা পার্সেন্টেজ আগে কি ছিল এটা নিয়ে যদি ইকুয়েশন করতে যান তাহলে অনেক তর্ক করা যাবে। আসলে আপনি বহু দেশে পাবেন যারা 1%, 2% ছিল না। আপনি নেপালে কি দিয়েছে? তার ক্ষমতা চলে আসছে। কত পার্সেন্ট ভোট ছিল? জামাতের ভোট কত পার্সেন্ট ভোট ছিল? তার মানে এই যে ভোট বাড়বে এটা শুধু আপনি নিজের করে চিন্তা করবেন যে না ভোট বাড়তে পারবে না, 30% হতে পারবে না। বিএনপির যদি 40% হয়, বিএনপি তো এবারে 52% ভোট পেয়েছে, তাহলে 12% কিভাবে বাড়লো? তারপর আপা বললো যে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ ভোট দেন। আপনি দেখেছেন আওয়ামী লীগের শেখ হাসিনা নিজের বক্তব্য আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়া আসে, শেখ হাসিনা বলেছে নির্বাচন আগে বিএনপি আমাদের পা ধরেছে, আমাদের নেতাকর্মীদের, পরে নির্বাচনের পর আমাদের সাথে পল্টি নিয়েছে। এবং কি তার এটা কি সত্য কি মিথ্যা সেটা আমরা প্রমাণ দেখেছি। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। আপনি যেদিন নির্বাচিত হয়েছে ওই দিনও অফিস খুলে দিয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তার মানে আপনার এই যে একটা কমিটমেন্ট ছিল বা আওয়ামী লীগের ভোট যে বিএনপি পেয়েছে এটা অস্বীকার করলে তো এখন কোনো সুযোগ নেই। তারপরে দেখেন এখানে আমি এই আপার অনেকক্ষণ কথা শুনছিলাম, আপার সাথে আমি অনেকদিন পরে আজকে টক শোতে আসছি। আপা কিন্তু সবচেয়ে ত্যাগী, বিএনপির সবচেয়ে ত্যাগী একজন নেত্রী, উনি সংগ্রাম করে 17-18 বছর। হ্যাঁ, কিন্তু আপনি এই যে এই আপার আজকে যে ভাষ্য, আমি যদি চোখ বন্ধ করি, আমি মাঝখানে যখন কথা বললাম আমি যে চোখ বন্ধ করছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টির কোনো এমপি বক্তব্য দিচ্ছে, জাতীয় পার্টিকে এভাবে ডিফেন্ড করছে। আবার কখনো মনে হচ্ছে যে আওয়ামী লীগের কোনো নেত্রী বক্তব্য দিচ্ছে। তার মানে কি আপনি এখন হয়তো বলছেন যে জাতীয় পার্টিকে ভোট করতে পারেন, জাতীয় পার্টি 17-18 বছর কিভাবে ভোট করেছে? জাতীয় পার্টির কথা এখন বলছে, জাতীয় পার্টি 17-18 বছর যে স্টাইলে ভোট করেছে এবার সেই স্টাইলে ভোট করেছে। 17-18 বছর তো জনগণের ভোট ওরা চায় নাই, জনগণের ভোট নিয়ে ওনারা ভোটার হননি, ওনাদেরকে যতটুকু দেওয়া হয়েছে ওনারা ততটুকু নিয়েছেন। ওনারা যদি এর আগে যতটুকু পেয়েছে ততটুকু নিয়েছেন, এখন ওনাদের নিয়ে এত আমাদের এই কি? এখন যদি জাতীয় পার্টি নিয়ে আমরা ভালোবাসা দেখাই, কদিন পরে দেখবেন সেম আওয়ামী লীগ নিয়ে আবার ভালোবাসা দেখাবে যে আওয়ামী লীগকে কেন ভোট করতে দেওয়া হয় দেখাবে না। এই তো মানে ভাষ্যগুলো শেখ মুজিবের পক্ষে ওনারা মিছিল করছে, এটা তো পার্লামেন্টই বলছে। আচ্ছা 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 একটু কথা বলতে জি জি আমি একটু শাপলা চত্বরটাকে একটু শেষ করে দিই আমি একটু, কারণ আমি তো আর সুযোগ হয়তো পাবো না। আমি দেখেন শাপলা চত্বরের বিষয়, আমি শাপলা চত্বরে যখন হামলা হয়েছিল তখন আমি ছিলাম, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা একসাথে আমরা এতে তখন আমি মেসে থাকতাম, আমরা সেখানে গিয়েছিলাম। আমার পাশে গুলি খেয়ে মাঝে ছাত্র নিহত হয়ে শহীদ হয়েছে আমি দেখেছি। তো শাপলা চত্বরে আপনি দেখেছেন আদিলুর রহমান, আওয়ামী লীগের এগেইনস্টে কথা বলা খুব কঠিন কাজ ছিল। আদিলুর রহমান সাহেব অধিকারের যিনি, উনি কিন্তু 68 জনের একটা তালিকা দিয়েছিলেন। এখন কথা হচ্ছে আপনি যদি বলেন যে না এটা তখন এই জন্য ওনাকে জেলে যেতে হয়েছে, এই সত্য তালিকার জন্য জেলে যেতে হয়েছে। এবার আমাদের গভর্নমেন্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত করে প্রত্যেকটা পরিবার ধরে কোন পরিবার এই ডিটেলস আমি তালিকা দেখেছি নিজে। আইসিটি যে তালিকা দিয়েছে 57 জনের তালিকা দিয়েছে, আমি নিজে তালিকা দেখেছি, তালিকার ঠিকানা, বাবার নাম, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন দিস এর মধ্যে। কাগজ কলম এই বিশ্বাস করবেন না, মানে আপনার পক্ষে আসলে যেটা নিবেন, অন্য পক্ষে আসলে যেটা নিবেন না, সেটা ঠিক না। এখানে অনেক নির্যাতনের শিকার হয়েছে শাপলা চত্বরে। আমি যেটা বলছিলাম ভাই, হিন্দুদের প্রসঙ্গে তো আপনি বললেন যে কুসুমের মতো আছে 25শে ডিসেম্বর সিদ্ধাপ মিলনায়তনে মহানগর সার্বজনীন পূজা কমিটি এই নির্বাচনের আগে
আগে তাদের অবস্থা জানাচ্ছে, সেখানে তারা বলছে যে অভ্যুত্থানের আগে তাদের অনেক প্রত্যাশা ছিল, তারাও গণ অভ্যুত্থানে সামিল হয়েছে সকলের সাথে। অভ্যুত্থানের পর তাদের কি অবস্থা হয়েছে? ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, বাড়িঘরে লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়েছে, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট হয়েছে, জায়গা জমি জবরদখল হয়েছে, ধর্ম অবমাননার কথিত অভিযোগে হামলার ব্যাপকতা ও হিংস্রতা বেড়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস গত 1 ডিসেম্বর সংবাদ সম্মেলনে জানিয়েছে 25 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই 11 মাসে কেবলমাত্র ধর্ম অবমাননার 73টি ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। লাগামহীন মামলা ও গ্রেফতার হয়েছে ভিত্তিহীন অভিযোগে। এখন চাঁদাবাজি সহ অতীতের সমস্ত হিসাব পাল্টে দিয়েছে। এখন এই নিউজে কি বলা হয়েছে, কারা করেছে এগুলো? আমি একটু বলি, আমি বলতেছি, শেষ করতে দেন। তারপরে তারা উপদেষ্টাকে জানিয়েছে, প্রধান উপদেষ্টা কোনো রকম কাজ করতে দেয় এই ব্যাপারে কোনো ই করেনি। আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমান প্রশাসনের সিনিয়র সচিব ও গ্রেড 1 পদে কোনো ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেই। 25 সালের 24 ব্যাচের 140 জন উপসচিবকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে, এদের মধ্যে মাত্র 1 জন সংখ্যালঘু আছে। এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের হিন্দুদের প্রতি পাশে থাকা। কাজে তারা যখন এই নির্বাচনের আগে সরাসরি এইভাবে অভিযোগ করছে, তখন জামাতের পক্ষে বলা হচ্ছে আমাদের কুসুম কুসুম প্রেম হিন্দুদের সাথে। কাজে আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, নৈতিকতার উপরে কোনো রাজনীতি নাই। আপনি কোনো একটি পক্ষে, আপনি যদি কোনো জাতির একটি 2 জন মানুষে থাকে, তার সমান মর্যাদা থাকবে। আপনার 90% 92% মুসলমান দেখে এই দেশটি তাদের হয়ে যাবে, এটা পাকিস্তানি আদর্শ। তাদের জন্য আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি না, তাদের জন্য পাকসার জমিন 7 বাত, তারা ওই পাকসার জমিন 7 বাত গান গান। আমাদের এই বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ, এখানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা লিঙ্গের, প্রত্যেকটা মতবাদের সমান অধিকার। এবং এই জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলে সমান মর্যাদা থাকবে। কিন্তু আমাদের যখন এই ব্যাপারে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয় এবং জামাতে ইসলামীর নেতৃত্বে যখন একটি সম্প্রদায়গত বিভাজন তৈরি করা হয়, তখন আমাদের আতঙ্ক জাগে। আজকে পশ্চিম বাংলায় আপনি যা দেখছেন তা বিজেপি করছে, এইখানে জামাত করছে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওরা যাই করুক সেটা তাদের ব্যাপার, আমরা যেন এই উস্কানিকে পাত্তা না দিই। আমাদেরকে এই খালি কুসুম কুসুম কথাবার্তা নয়, কেউ কারো প্রহরা দিবে না, প্রহরা দিবে রাষ্ট্র। রাষ্ট্র আমাকে যেমন দিবে, ওই কমল সরকারকেও দিতে হবে। একদম 30 সেকেন্ডে বলুন যে আল মামুন রাসেল বলেন যে তিনি নিজে মানুষকে মানে মৃত্যুবরণ করতে উনি খালি মৃত্যুবরণ করলেন, উনি জেল লেভেল করেন, ওনাকে তো বলতে হবে সে কোথায়। এবং আপনি তো আপনার গণমাধ্যম দেখালাম, আমরা নিজেরা গণমাধ্যম কর্মী। আপনি 5 তারিখে খালি রক্তের দাগ দেখলে তো সে মৃত্যু বলা তো হয়েছে, সেখানে পেটানো হয়েছে, বলা তো হয়েছে, সেখানে সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে, সেখানে উল্লেখযোগ্য গণমাধ্যমগুলো তো আছে। এখন একজনকে আপনি দেখেছেন, আরেকজনকে আপনি দেখেছেন, এক সিরাজ শিকদারকে দিয়ে বলতেছেন জাসদে 30,000 কর্মীকে মেরে ফেলেছে বঙ্গবন্ধু। বললে তো হবে না ভাই, তখনও তো গণমাধ্যম ছিল। এখন মুশকিল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে যা খুশি তাই বলে ফেলে। এটা সেই গণমাধ্যম যে সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেই বিষয়ে নিয়ে তো অবশ্যই আপনিও গণমাধ্যম কর্মী, আমিও গণমাধ্যম কর্মী। এই গণমাধ্যমেই বেরিয়েছে বেনজির সাহেব একদিনে 4 হালি, মানে 1 ডজন নাকি 1 হালি ফ্ল্যাট কিনেছিলেন এই ইয়েতে গুলশানে। এই গণমাধ্যমেই বালিশ বেরিয়েছে, এই গণমাধ্যমে সমস্ত সরকারি কেলেঙ্কারিগুলো বেরিয়েছে। আমি আপনি সাংবাদিকতাও করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এগুলা রোজ কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলো অনলাইনে না যে ডিলিট করে ফেলবেন, এডিট করে ফেলবেন। কার কি ভূমিকা ছিল? গণমাধ্যম যত কিছুই বলুন না কেন, শেষ পর্যন্ত গণমাধ্যমে কিন্তু আপনার এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড়। সুতরাং শাপলা চত্বরে একজন মানুষের হত্যাকাণ্ড, সেটা গণহত্যা নয়, সেটা গণহত্যা নয়। 10 জনের কথা প্রথম আলো বলেছে, 11 জনের কথা আমি কিন্তু অস্বীকার করছি না যে জুলুম করা হবে তাদের উপর। ভাই 10 জন, আমি আমার কথাটা শুনেন আপনারা, আমি কিন্তু একবারও বলছি না যে একজনও মানুষ। এইখানে পত্রিকার খবর অনুযায়ী প্রথম আলো বলেছে 10 জন, 10 জন না, একজনও হলে আহত হলেও সেটা অবশ্যই, কিন্তু বানিয়ে বলা শত শত মানুষ, 58 জনের হিসাব দেওয়াটা ভুল। এখন প্রথম আলো যদি 10 জন দেয়, আদিলুর রহমান যদি 64 জন দেয়,
আবার সরকারি হিসাবে যদি সেটা 33 জন হয়, 58 জন হয়, 57 জন যদি হয়, এবং আজকে যদি আরেকজন বিবিসির আপনি এদের সংবাদদাতার তথ্য দিলেন, উনি যদি বলেন একজনও হয় নাই, আপনিও আমরা তখন কোন জায়গায় যাবেন? আমরা যেখানে করব যে এই বিবিসির যে সাংবাদিক যেটা বলেছেন, তিনি যেই এলাকায় ছিলেন, তিনি তো পুরো এলাকাটাই ছিলেন না, তিনি নিজের চোখে কাউকে নিহত হতে দেখেননি, তিনি সারা রাত ছিলেন। এরকম যারা 10 জনের কথা বলেছেন, আপনি পত্রিকাটা তো পড়লেই পাবেন, এবং সেখানে কিন্তু শুধুমাত্র শাপলা চত্বরের কথা বলা হয়নি, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম থেকে শুরু করে সব জায়গায়। আমার কথাটা শেষ করতে দেন প্লিজ। সেই জায়গাতে এখন না, শেষ করতে দিতে হবে তো। সেই জায়গায় আপনারা যখন একটা ন্যারেশন বানিয়ে দেবেন, একটি বনাবেন যে গণহত্যা 32 নম্বরের ভিতরে কঙ্কাল পাওয়া গেছে, এগুলো তো এবার কিন্তু সেই সময় মাহবুব ভাই, সেই সময় গণমাধ্যমে আপনি যখন কাজ করেছেন, আপনি সমস্ত কিছু দেখাতে পেরেছেন, আমরা সমস্ত টিভিতে সমস্ত কিছু দেখানো গেছে, কিছু না হলে মূল সত্যটা আমি লিখতে পেরেছি বলে আমি মনে করি। আপনি প্রকাশ করেছেন বলে আপনি অবশ্যই সেটা মনে করেন, এবং সেটা করেছেন বলেই বিভিন্ন সময়ে মানুষকে হামলা করা হয়েছে, সাংবাদিকদের তুলে নেওয়া হয়েছে, অনেক ধরনের নির্যাতন সাংবাদিকরা স্বীকার করেছেন, এটাও তো সত্য। তেলবাজি সাংবাদিক যেমন ছিল, প্রশ্ন কি করা হয়নি ভাই? প্রশ্ন করা হয়েছে বলেই তো ফ্যাসিবাদকে ফ্যাসিবাদী শাপলা চত্বরে শুধুমাত্র ঘটনা দেখাচ্ছে, এই জন্য দুইটা টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে আপনি বিবিসির তথ্যটা নিচ্ছেন, আপনি বিবিসির তথ্যটা নিচ্ছেন, দেখেন এটা হচ্ছে সে হাতি দেখার মতো, অন্ধ হাতি দেখার মতো। আপনি যখন পা দেখে পা ধরলেন, আপনি পিলারের মতো। বিবিসি একটা অংশ ছিল, বিবিসি একটা অংশ ছিল, তার মানে অন্যান্য সাংবাদিকগুলো 10 জন এটা হত্যা না। মানে আমরা আলেমদের, আমরা হুজুরদের হত্যাকে হত্যা মনে করি না। মাদ্রাসার 11 বছরের শিশুকে ধর্ষণকে আমরা ধর্ষণ বলি না। সেই দিনের সেই গণমাধ্যমে আপা ছিলেন, আমিও ছিলাম, সেই গণমাধ্যমে আমিও ছিলাম, আমার বাসা ছিল সে খুব কাছে, কাজে আমরা দেখেছি যে গণমাধ্যমটা বন্ধ হয়েছে। গণহত্যা এক জিনিস, আর সারা দেশে আপনি যখন আপনি এটা গ্রহণ করলেন না, আপনি বিবিসি একজন না, সেটা কেন গ্রহণ করবেন? তাহলে হত্যাগুলো কি? জি, আপনি 10 জনকে গণহত্যা না, তাহলে 300 জনকে গণহত্যা মৃত্যু কি হত্যা ভাই? 319 জনের যে হামে মৃত্যু, এটা নিয়ে কোনো কথা হবে না, হাম নিয়ে কোনো কথা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার এটা জাদু মন্ত্রে মানে মেরে ফেলতেছে ভাই। হামে মৃত্যু গণহত্যা, এখন আসমান কাঁপে না, এখন আসমান কাঁপে না, একজন মারা গেলে তখন আসমান কাঁপে। হ্যাঁ, চিৎকার করলেই হয়, চিৎকার করলেই হয়। হামে মৃত্যু গণহত্যা নয়। আপাতত আমাদেরকে আসলে শেষ করতে হচ্ছে। আমার মনে হয় বাকিটা আমরা অফ এয়ারে এই ঝগড়াটা চলতে থাকুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।